রেখেছি। সেখানে আছে নিয়ন্ত্রণের ধারণা, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণের গুরুত্ব। তাহলে আজকে নিয়ন্ত্রণের ধারণা থেকে আমি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মনে করে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের একটু আজকে ক্লাসটা শেয়ার করে দাও। সকলে যদি অথবা কেউ যদি ভুলে যেয়ে থাকে আজকে ক্লাস শুরু হচ্ছে অথবা হচ্ছে কিনা, তাদের একটু মনে করে দাও, SMS করে দাও এবং লিঙ্কটা একটু শেয়ার করে দাও। আমি যাচ্ছি নিয়ন্ত্রণের ধারণা। তোমাদের নিশ্চয় মনে আছে ব্যবস্থাপনার প্রথম পত্রে ব্যবস্থাপকের কার্যাবলী একটা বিষয় তোমাদের ছিল, এবং ব্যবস্থাপকের কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কার্যাবলীগুলো ছিল সেখানে সর্বশেষ কাজটা ছিল নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণে বলা হয়েছে যে একজন ব্যবস্থাপক পরিকল্পনা থেকে শুরু করে পরিকল্পনা, কর্মী সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা এবং সমন্বয় এবং সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। এবং এই সর্বশেষ কাজের মাধ্যমে একজন ব্যবস্থাপক তার গুরুত্বপূর্ণ ব্যবস্থাপকীয় কাজগুলো সঠিকভাবে পালন করতে পারছে কিনা, পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হচ্ছে কিনা, বিভিন্ন বিভাগের সম্পদ, বিভিন্ন উপকরণ, ব্যক্তিবর্গের সকল বিষয়গুলোর ভিতরে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়াটা ব্যবস্থাপক রেখেছিল, যে কাজটা একদম পরিশেষে রেখেছিল, সেই কাজটা হচ্ছে নিয়ন্ত্রণ। এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যবস্থাপক কিন্তু তার প্রাতিষ্ঠানিক কাজগুলো পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কিনা সেটা তদারকি করতে পারে। অর্থাৎ একজন ব্যবস্থাপক তার পরিকল্পনা অনুযায়ী কাজ তদারকি করার জন্য যে বিষয়গুলো দরকার হয় সেইগুলো কম হচ্ছে কিনা, বেশি হচ্ছে কিনা, অথবা কোথাও ব্যয়বহুল হচ্ছে কিনা, কোথাও ব্যয় সংকলন হচ্ছে কিনা, কোনো অপব্যয় হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখার দায়িত্ব থাকে নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যবস্থাপক তার পরিকল্পনাকে করে। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে ধারণা নিয়ে কোনো মূল সংজ্ঞাতে চলে যায়। তাহলে নিয়ন্ত্রণের সংজ্ঞাতে আমরা কি বুঝেছি? নিয়ন্ত্রণের সংজ্ঞাতে আমরা দেখতে পাই যে একটা প্রতিষ্ঠানের কার্যাবলী পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হচ্ছে কিনা, বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজগুলো পরিমাপ করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে নিয়ন্ত্রণ। আবার একটু বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে পরিকল্পনা বা আদর্শ মান থাকে। এই আদর্শ মান বা পরিকল্পনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে যদি পরিমাপ করা হয়, ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করা হয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে যখন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে যখন পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয় তখন সেই কাজটাকে বলা হয় নিয়ন্ত্রণ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আদর্শ মানটা কি? আদর্শ মান সম্পর্কে তোমাদের একটু ধারণা নিতে হবে। আদর্শ মান হচ্ছে সেই মানদণ্ড যেটাকে ধরে একটা প্রতিষ্ঠান তার পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপগুলি গ্রহণ করে। মনে করো যে একটা চিপস উৎপাদনকারী, আমি কিন্তু আদর্শ মান সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি। আদর্শ মান সম্পর্কে ধারণা হচ্ছে যে যেটাকে ধরে আসলে পরিকল্পনা বাস্তবায়নের কাজটা করা হয়, বা এই যে আদর্শ মানকে সামনে রেখে একটা পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেইটা দেখার জন্য আসলে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা শুরু হয়। তো আমরা উদাহরণে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আদর্শ মানটা কি। মনে করো যে একটা চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি নতুন করে পরিকল্পনা তৈরি করেছে, যে পরিকল্পনাতে সেই চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান আগে প্রতি মাসে 500 ইউনিট চিপস উৎপাদন করত, এখন উৎপাদন করবে 700 ইউনিট উৎপাদন। 2020 সালে 700 ইউনিট চিপস প্রতি মাসে উৎপাদন করবে। তাহলে যেহেতু আগে উৎপাদন করত 500 ইউনিট, নতুন পরিকল্পনা অনুযায়ী আদর্শ মান ধরা হয়েছে 700 ইউনিট। এখন 2020 সালে জানুয়ারি মাসে কিন্তু তার 700 ইউনিট উৎপাদন হওয়ার কথা,
আদর্শ মান কিন্তু 700 ইউনিট ধরা হয়েছে। জানুয়ারিতে দেখা গেল সে উৎপাদন করেছে 500 ইউনিট, ফেব্রুয়ারিতে দেখা গেল উৎপাদন করেছে 600 ইউনিট, মার্চে দেখা গেল সে উৎপাদন করেছে 700 ইউনিট, আবার দেখা গেল এপ্রিল উৎপাদন করেছে সে 500 ইউনিট। এরকম করে যখন তার বিভিন্ন উৎপাদন মানে কম বেশি হচ্ছে বা একই সাথে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান তার যে আদর্শ মান 700 ইউনিট, সে আদর্শ মান অনুযায়ী উৎপাদন সবসময় সঠিক হচ্ছে না, এবং যে কম হচ্ছে, সময় সমান হচ্ছে, কিছু সময় কম হচ্ছে, এগুলো পরিমাপ করে ত্রুটি বিচ্যুতি বের করে নিয়ন্ত্রণ করাই হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা পেলাম এবং আদর্শ মান সম্পর্কে একটু ধারণা পেলাম। আদর্শ মান সম্পর্কে আমরা কিন্তু পরবর্তীতে আরো কিছু ধারণা তোমাদের দিব। এখন আমরা নিয়ন্ত্রণ সম্পর্কে যে সংজ্ঞা পেলাম, যে আলোচনা করলাম, তার পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রণ সম্পর্কিত কি বিষয়গুলো আমরা পেলাম। বিষয়গুলো হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা আসলে একটি আদর্শ মানের উপর প্রতিষ্ঠিত, যে আদর্শ মানটা তোমার সাথে আমি আলোচনা করেছি। নিয়ন্ত্রণ প্রক্রিয়াতে কার্যফল পরিমাপ করে, কার্যফল পরিমাপ করে তার সাথে আদর্শ মানের সাথে কার্যফল পরিমাপ করে। কার্যফল পরিমাপ করার পর ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করে। ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করার পর যখন সে খুঁজে পায়, তখন সে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ সম্পর্কে আমাদের ধারণা। আবার আরেকটু বলি, নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া, এগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া। তারপরে বলা হচ্ছে নিয়ন্ত্রিত ব্যবস্থাপকের কার্যগুলির সর্বশেষ কাজ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা। একজন ব্যবস্থাপক যখন তার পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে যাবে, প্রতিষ্ঠানিক কাজ ব্যক্তি পর্যায়ে বাস্তবায়ন করতে যাবে, তখন কিন্তু কার্যফলের সাথে আদর্শ মানের সাথে তুলনা করে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা হতে হয়। এবং এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া কিন্তু একটা অবিরাম প্রক্রিয়া এবং ব্যবস্থাপকের কার্যগুলির সর্বশেষ কাজ। তাহলে নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা সুস্পষ্ট একটু ধারণা পেলাম। নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণাটা আমরা শেষ করলাম। এখন আমরা নিয়ন্ত্রণ সম্পর্কে বৈশিষ্ট্যতে যাব। নিয়ন্ত্রণ সম্পর্কে বৈশিষ্ট্য যাওয়ার আগে আমরা বরাবরের মতো তোমাদের সাথে বলছি, বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা একটু পয়েন্ট আকারে আলোচনা করবো। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য দিলে নিয়ন্ত্রণে আজকে বৈশিষ্ট্য আলোচনা করব নিয়ন্ত্রণের গুরুত্ব। প্রত্যেকটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে এই ক্লাসটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে সংগ্রহ করবে এবং আমি যেভাবে তোমাদের সাথে এই ক্লাসটা উপস্থাপন করছি, আশা করি তোমরা সেটা গ্রহণ করার চেষ্টা করবে। এখন আমার বৈশিষ্ট্যের যে পয়েন্টগুলো যাবে, বৈশিষ্ট্যের পয়েন্ট আমি পয়েন্টগুলো আগে লিখবো, তোমরা একটু আশা করি বই খাতা সাথে আছে এবং কষ্ট করে লেখার চেষ্টা করো। প্রথমে বলা হচ্ছে নিয়ন্ত্রণ লক্ষ্য কেন্দ্রিক। লক্ষ্য কেন্দ্রিক। 2 নম্বর হচ্ছে ভবিষ্যৎমুখী। 3 নম্বর হচ্ছে আদর্শ মান নির্ভর, যেটা আমি আলোচনা করেছি, আদর্শ মান নির্ভর। তারপর বলা হচ্ছে কালান্তিক কাজ। কালান্তিক কাজ। 5 নম্বর হচ্ছে অবিরাম প্রক্রিয়া। ব্যবস্থাপকের সর্বশেষ কাজ। 7 নম্বর হচ্ছে গ্রহণযোগ্যতা। 8 নম্বর হচ্ছে ত্রুটি বিচ্যুতি নির্ধারণ। 8 নম্বর ত্রুটি বিচ্যুতি নির্ণয় বা নির্ধারণ। ত্রুটি বিচ্যুতি। 9 নম্বরে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। 10 নম্বর হচ্ছে পরবর্তী পরিকল্পনার ধাপ। 10 নম্বর পরবর্তী পরিকল্পনার ধাপ।
প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পয়েন্ট করে একটু আলোচনা করছি। প্রথম বলা হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভবিষ্যৎমুখী, 3 নম্বর হচ্ছে আদর্শ মান নির্ভর, 4 নম্বর কালান্তিক কাজ, 5 নম্বর অবিরাম প্রক্রিয়া, 6 নম্বর ব্যবস্থাপকের সর্বশেষ কাজ, 7 নম্বর গ্রহণযোগ্যতা, 8 নম্বর ত্রুটি বিচ্যুতি নির্ণায়ক, 9 নম্বর হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থার নির্ণায়ক, 10 নম্বর হচ্ছে পরবর্তী পরিকল্পনার ধাপ। আমরা প্রত্যেকটা পয়েন্টগুলি একটু ছোট করে আলোচনা করব, যদি সম্ভব হয় একটু উদাহরণ দিয়ে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক। লক্ষ্য কেন্দ্রিক বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ কিভাবে লক্ষ্য কেন্দ্রিক। আমরা কিন্তু বলেছি যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া তখনই দরকার হবে যখন একটা প্রতিষ্ঠান তার পরিকল্পনা তৈরি হবে। পরিকল্পনা তৈরি ছাড়া নিয়ন্ত্রণ কার্যক্রম দরকার হয় না। তাহলে লক্ষ্য কেন্দ্রিক হচ্ছে যে একটা পরিকল্পনা তৈরি করা হয় একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে। সেই পরিকল্পনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য অনুযায়ী সম্পাদিত হচ্ছে কিনা, লক্ষ্য পূরণের জন্য সচেষ্ট কিনা বা তার কাজগুলি সঠিকভাবে করতে পারছে কিনা, এইটা একমাত্র নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে সেটা বোঝা যাবে। যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা এমন নয় যে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি হচ্ছে না। যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা না থাকে তাহলে প্রতিষ্ঠান পরিকল্পনা বাস্তবায়নের মাঝপথে যে অথবা একদম বছরের শেষে যে দেখবে যে তার উদ্দেশ্য বা লক্ষ্য অনুযায়ী কাজ বাস্তবায়িত হয় না। কিন্তু যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়া সঠিকভাবে নিয়ন্ত্রণ কাজগুলি তদারকি করতে পারতো, ভুল ত্রুটি বা বিচ্যুতি নির্ণয় করতে পারতো, কারণগুলি নির্ণয় করতে পারতো, তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠান যে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করার জন্য পরিকল্পনা তৈরি করেছে সেটা বাস্তবায়ন করা সহজ হয়। সেই জন্য বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা উদ্দেশ্য বা লক্ষ্য কেন্দ্রিক। যেহেতু পরিকল্পনা উদ্দেশ্য বা লক্ষ্য কেন্দ্রিক, সেই জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নিয়ন্ত্রণ প্রক্রিয়া কিন্তু এই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন পর্যন্ত তার কাজগুলি করে থাকে। তারপরে দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে ভবিষ্যৎমুখী। ভবিষ্যৎমুখী বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠান যখন তার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে পরিকল্পনা তৈরি করে, সেই পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে সুবিধা অসুবিধা, ভুল ত্রুটি, বিপদ, অনেক ধরনের সমস্যা হতে পারে। সেগুলি বিবেচনা করে কখন তার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনার যে মেয়াদ থাকে বছর অথবা 5 বছর 1 বছর, যে মেয়াদের ভিতরে কখন কি হবে, কখন দুর্ঘটনা ঘটতে পারে, কখন কোন সমস্যা হতে পারে, কখন ভুল বিচ্যুতি হতে পারে, এইগুলোকে সামনে রেখে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিষয়টা পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার অর্থ হচ্ছে যে ভবিষ্যতের দিকে বিবেচনা করে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি সঠিক হচ্ছে কিনা, পরিকল্পনা কার্যক্রমটি সঠিক হচ্ছে কিনা, সেটা একমাত্র নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমেই জানা যায়। ভবিষ্যতে ভুল ত্রুটি কি হতে পারে, ভবিষ্যতে বিপদ কি হতে পারে, সমস্যা কি হতে পারে, সুবিধা অসুবিধা কি হতে পারে, সকল কিছু বিবেচনা করে নিয়ন্ত্রণ প্রক্রিয়া হাতে রেখে ব্যবস্থাপকীয় কাজগুলো করতে হয় এবং পরিকল্পনার কাজগুলোও করতে হয়। তারপরে বলা হচ্ছে আদর্শ মান নির্ভর। আদর্শ মান নির্ভর বলা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে আদর্শ মান সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছি। আদর্শ মান বলতে আমরা বুঝিয়েছি যে একটা প্রতিষ্ঠান পরিকল্পনা যে থাকে, আমরা কিন্তু চিপসের উদাহরণ দিয়েছি কিছুক্ষণ আগে, যে একটা প্রতিষ্ঠান যদি মনে করে তার পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে, একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে, সেই পরিকল্পনা কিন্তু তার আদর্শ মান। তার অর্থই হচ্ছে যে একজন ব্যবস্থাপক তার পরিকল্পনা অনুযায়ী কাজ একজন ব্যবস্থাপক তার পরিকল্পনা অনুযায়ী কাজ নির্ধারণ করার জন্য হচ্ছে কিনা যাচাই করার জন্য পরিকল্পনাকে আদর্শ মান ধরা হয়। এবং এই পরিকল্পনাকে আদর্শ মান ধরা হয় বলে কিন্তু নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা এই আদর্শ মানের উপর নির্ভর করেই করা হয়। আদর্শ মান যদি সঠিক থাকে অথবা সঠিক আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা, এগুলি যাচাই করার একমাত্র উপায়ই হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়া
মাধ্যমে সেগুলো ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বের করা। তারপরে বলা হচ্ছে নিয়ন্ত্রণ একটি কারান্তিক কাজ। কারান্তিক কাজ বলতে কি বোঝায়? কারান্তিক কাজ বলতে বোঝায় যে কাজগুলো একটা নির্দিষ্ট সময় পর প্রতিনিয়ত করা হয় তাকে কারান্তিক কাজ বলা হয়। যে কাজগুলো আমরা বলছি যে কাজগুলো একটি নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠান সবসময় করে সেগুলোকে কারান্তিক কাজ বলে। যেমন ধরো তাহলে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কি? আমরা জানি যে এক একটা প্রতিষ্ঠান এক একটা উদ্দেশ্য নিয়ে তার সেবা পণ্য উৎপাদন করে এবং এক একটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা যদি মনে করি যে একটা প্রতিষ্ঠান তার নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা সারা দিন শেষে তার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা দেখে, যেমন আমরা ব্যাংকে যারা কাজ করে তারা কিন্তু ব্যাংকিং কার্যক্রম 4টার সময় 5টার সময় যদি ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী থাকে তারা কিন্তু পুরো ব্যাংকের সেই সারাদিনের কাজগুলো হিসাব নিকাশ সম্পূর্ণ করে কিন্তু তারা সেই দিনের ব্যাংকিং কাজ সম্পূর্ণ করে। তাহলে এই যে সারাদিনের কাজ সম্পূর্ণ করে হিসাব নিকাশ সম্পূর্ণ করা তার একটি কারান্তিক কাজ, ব্যাংকের কারান্তিক কাজ। অথবা কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠান যদি মনে করে যে একটা সপ্তাহে আমি নিয়ন্ত্রণ প্রক্রিয়া যাচাই করব যে আদর্শ মান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদন হচ্ছে কিনা, অথবা মাস অন্তর যাচাই করবো পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, 6 মাস অন্তর যাচাই করব পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা। এইভাবে কিন্তু এক একটা প্রতিষ্ঠান এক একটা সংগঠন তার পরিকল্পনা বা আদর্শ মান পরিমাপ করার জন্য নিয়ন্ত্রণ প্রক্রিয়া একটা কারান্তিক সময় নির্ধারণ করে দেয়। কেউ সারাদিনের কাজটা নির্ধারণ করে দেয় ব্যাংকের মতো, কেউ সপ্তাহ অন্তর কাজ পরিমাপ করার জন্য নিয়ন্ত্রণ প্রক্রিয়া করে, কেউ মাসের কাজ, কেউ 15 দিনের কাজ, কেউ 6 মাসের কাজ, অথবা কেউ বছর অন্তের কাজ। এই জন্য বলা হচ্ছে যে পরিকল্পনা যদি একটা প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদন করার জন্য পরিকল্পনা যেমন তৈরি করবে সেরকম পরিকল্পনার পাশাপাশি তার নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা অবশ্যই করবে। কারণ এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া একমাত্র পরিকল্পনা অনুযায়ী আদর্শ মান অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা সেটা শুধু বোঝা যায়। এবং এখানে মনে রাখতে হবে এক একটা প্রতিষ্ঠান তার এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজটা কিন্তু এক একভাবে সে করে থাকে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করার জন্য। তারপরে বলা হচ্ছে অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া নিয়ন্ত্রণ অবশ্যই একটি অবিরাম প্রক্রিয়া। একটা প্রতিষ্ঠান কখনো একটা পরিকল্পনা তৈরি করে বা এক ধরনের পণ্য বা সেবা উৎপাদন করে তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয় না। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য দীর্ঘ মেয়াদী সে ব্যবসা সংগঠন টিকে রাখার চিন্তা করে এবং দীর্ঘ সময় সে পণ্য বা সেবা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। সেক্ষেত্রে তার কিন্তু সবসময় পরিকল্পনা তৈরি করতে হয় নতুন কোনো পণ্য বা সেবা বিক্রয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে পরিকল্পনা যদি অবিরাম প্রক্রিয়া হিসাবে চলতে থাকে সেটা পরিকল্পনার সাথে মিল রেখে একটা প্রতিষ্ঠান কিন্তু তার নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবিরাম প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যতদিন যত বছর যত যুগ টিকে থাকবে ততদিন পর্যন্ত তার পণ্য বা সেবা তৈরি করার ক্ষেত্রে পরিকল্পনা তৈরি করবে, তার ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখার জন্য পরিকল্পনা তৈরি করবে এবং সেই পরিকল্পনার তদারকি করার জন্য পরিকল্পনা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা তদারকি করার জন্য নিয়ন্ত্রণ প্রক্রিয়াও কিন্তু সাথে সাথে চলতে থাকবে। একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা যেমন একটা অবিরাম প্রক্রিয়া, পরিকল্পনা অনুযায়ী বা আদর্শ মান অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা সেটা তদারকি করার জন্য কিন্তু নিয়ন্ত্রণ একটা অবিরাম প্রক্রিয়া। যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবিরাম প্রক্রিয়া না হয়ে থাকে তাহলে একটা প্রতিষ্ঠান পরিকল্পনা তৈরি করেছে কিন্তু নিয়ন্ত্রণ প্রক্রিয়া পরিকল্পনাটা অনুযায়ী বা আদর্শ মান অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলি সম্পাদিত হচ্ছে কিনা যদি সেটা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই না করে থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান বছরের শেষে যে বা যদি সময় পর যে দেখবে তার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জিত হয় নাই, বিভিন্ন পর্যায়ে পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে তার ত্রুটি বিচ্যুতি ছিল যেটা তার সংশোধন করা সম্ভব হয়নি। সেজন্য বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের
পরিকল্পনা যেমন একটি অভিনব প্রক্রিয়া, সেরকম পরিকল্পনার সাথে মিল রেখে তার নিয়ন্ত্রণ প্রক্রিয়াও কিন্তু অভিনব প্রক্রিয়া। দুটোই কিন্তু একই সাথে একটা প্রতিষ্ঠানে চলতে থাকে। তারপরে আমরা বলবো ব্যবস্থাপকের সর্বশেষ কাজ। আমার পরবর্তী পয়েন্ট হচ্ছে ব্যবস্থাপকের সর্বশেষ কাজ। ব্যবস্থাপকের সর্বশেষ কাজ সম্পর্কে আমি ক্লাস শুরুর পূর্বেই তোমাদের কিন্তু বলেছিলাম যে ব্যবস্থাপকের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে কিন্তু ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ কার্যগুলিগুলি তোমরা ইতিমধ্যে পড়েছো। সেই কার্যগুলিগুলির ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রণ অধ্যায়টি নিয়ে আজকে আমি তোমার সাথে ক্লাস করছি। এবং এই যে ব্যবস্থাপকের অত্যন্ত সর্বশেষ কাজ বলা হচ্ছে এই কারণে, তোমরা যখন ব্যবস্থাপকের কার্যগুলি পড়েছো, তোমরা কিন্তু মনে আছে তোমরা একটা সার্কেল পড়েছিলে। সেই সার্কেলে আমাদের এখানে পরিকল্পনা থেকে শুরু হয়েছিল এবং এখানে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়েছিল, এবং নিয়ন্ত্রণে শেষ হওয়ার পরে আবার কিন্তু পরিকল্পনাতে চলে গিয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একজন ব্যবস্থাপক পরিকল্পনা দিয়ে তার কাজ শুরু করেছিল, বিভিন্ন পর্যায়ে কাজগুলো করার পর নিয়ন্ত্রণ ছিল তার সর্বশেষ কাজ, এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এসে কিন্তু সে আবার পরিকল্পনা পর্যায়ে চলে যায়। এই জন্য অনেক সময় কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে যে ব্যবস্থাপকের সর্বশেষ কাজ কি এবং ব্যবস্থাপকের সর্বপ্রথম কাজ কি। সেই হিসেবে বলা হচ্ছে একজন ব্যবস্থাপক যখন পরিকল্পনা তৈরি করে, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তার নিয়ন্ত্রণের মাধ্যমে যাচাই বাছাই করে এবং ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করে এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে, এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থাপক কিন্তু আবার পরিকল্পনা চলে যায়। মানে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে, কারণ নির্ণয় করে, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে, এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার পর ব্যবস্থাপক আবার কিন্তু পরিকল্পনার পর্যায়ে চলে যায়। সেজন্য বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপকের সর্বশেষ কাজ, এবং সর্বশেষ কাজ সম্পূর্ণ করার পর ব্যবস্থাপক কিন্তু আবারও পরিকল্পনাতে চলে যায়। তারপরে বলা হচ্ছে গ্রহণযোগ্যতা। নিয়ন্ত্রণ প্রক্রিয়া কিন্তু অবশ্যই গ্রহণযোগ্যতা থাকতে হবে। গ্রহণযোগ্যতার অর্থ হচ্ছে যে একজন ব্যবস্থাপক যখন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার এই কাজগুলো সম্পূর্ণ করবে, অথবা একজন ব্যবস্থাপক যখন চিন্তা করবে যে তার পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, সে তদারকি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করার পর